গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা খেলা নয়, আজ দ্বিতীয় পর্ব। বিকেল থেকে টিপি টিপি বৃষ্টি শুরু হয়েছিল। ঠিক অফিস ভাঙার সময় যেন আকাশ ভেঙে পড়ল। বৃষ্টির মধ্যেই ঘন ঘন বিদ্যুৎ চমক আর বাজের আওয়াজ। ক্যামাক স্ট্রিটে এমন জল জমেছে যে ধীমানের ট্যাক্সি আর এগোতেই পারল না। হাঁটু পর্যন্ত প্যান্ট গুটিয়ে জলের মধ্যে দিয়ে হাঁটতে লাগল ধীমান। এইসব তার বেশ মজাই লাগে। অনিশের স্টুডিওটা খোলাই রয়েছে, ভেতরে কেউ নেই। ধীমান কয়েকবার অনিশের নাম ধরে ডাকতেই ডার্ক রুম থেকে সাড়া পাওয়া গেল। ধীমানকে সে ডার্ক রুমেই আসতে বলছে। একটা প্রজেক্টরে কিছু স্টিল ফটো দেখছে অনিশ। আর কেউ নেই সেখানে। মাঝে মাঝে আলো, মাঝে মাঝে ঘুটঘুটে অন্ধকার। আন্দাজে একটা চেয়ার টেনে ছবি দেখতে লাগলো ধীমান। কোনো বাংলা ছবির এক একটা দৃশ্য। গ্রামের হাট, পুকুর ঘাট, মারামারি, নায়িকাকে পাঁজা করে তুলেছে নায়ক। অনিশ বলল, একটা রামের বোতল আছে দেখ তোর ডান পাশে, গেলাসও আছে, ঢেলে নে। ধীমান বলল, সে কি, এর মধ্যে মদ খেতে শুরু করেছিস? অনিশ বলল, বাদলার দিনে কোনো নিয়ম খাটে না রে ভাই, আজ আর কেউ আসবে না। ধীমান মদ নিল না। জিজ্ঞেস করল, কি নাম রে ফিল্মটার? অনিশ বলল, নাম জেনে কি করবি, থার্ড রেট ছবি হবে বোঝাই তো যাচ্ছে। তবু তুই এসব ছবিতে কাজ করিস কেন রে? টাকা পাই বলে। হাতে আরও 2টো ছবি এসেছে। একটার জন্য আউটডোরে যেতে হবে দার্জিলিং, সেটাও একটা লাভ। এই গরমে অপরের পয়সায় দার্জিলিং ভ্রমণ। তুই এত ব্যস্ত হয়ে পড়বি, তোর এই স্টুডিও দেখবে কে? 2জন তো লোক আছেই, আজ তারা ছুটি নিয়ে চলে গেল, আরেকটা নতুন লোক রাখতে হবে। বাহ, খুব ভালো কথা। আমাদের সুবিমলদা একটা ছেলের কথা বলেছিল। কোন সুবিমল? তৃষা সুবিমল। ছেলেটি বিএসসি পাস, ভালো ছেলে। তুই কিছুদিন ট্রাই করে দেখ। আবার তুই অন্যের জন্য উমেদারি করছিস? সুবিমল তো আমাকে কিছু বলেনি, সবাই তোকে বলে কেন? একটা বেকার ছেলের যদি চাকরি হয়ে যায়, আমি সবাইকে বলে রাখি, লেগে যায় একটা না একটা। আচ্ছা অনিশ, তোর এখানে কোনো মেয়ে কাজ করতে পারে না? না, মেয়ে ফেয়ে রাখার অনেক ঝামেলা। এখানে মেয়েরা বাথরুম করবে কোথায়? তোর হাতে কি মেয়ে ক্যান্ডিডেটও আছে নাকি? অনিশ, তোর কাছে একটা ব্যাপারে পরামর্শ চাইতে এসেছি। কি ব্যাপার, শুনি শুনি। অনিশ প্রজেক্টর বন্ধ করে আলো জ্বেলে দিল। 2টো গেলাসে রাম ঢেলে জল মিশিয়ে একটা দিল বন্ধুকে, নিজেরটায় চুমুক দিয়ে বলল, শুট। ধীমান তাকে শোনাল তার বাড়ির ঝি বদলের কাহিনী। প্রথম দিন ভোরবেলা রাস্তায় ইনুকে দেখা থেকে শুরু করে আজ সকালে তাকে বিদায় করে দেওয়ার ঘটনা পর্যন্ত। থুতনিতে আঙুল দিয়ে অনিশ জিজ্ঞেস করল, কি ব্যাপারে ধীমান, প্রেম? ধীমান বলল, ধ্যাত, তুই আমাকে চিনিস না? অনিশ বলল, হ্যাঁ চিনি, সেই জন্যই ঠিক বুঝতে পারছি না তুই হঠাৎ একটা ঝিয়ের মেয়েকে নিয়ে মাথা ঘামাচ্ছিস কেন? সাধারণ ঝি হলে মাথা ঘামাতুম না, সুন্দরী হলেও না, কিন্তু ওকে দেখে মনে হচ্ছে ও বাধ্য হয়ে ঝিগিরি করছে, খুব একটা বিপদে পড়েছে। খানিকটা লেখাপড়া জানে, আত্মসম্মান জ্ঞান আছে, এরকম একটা মেয়ে শুধু শুধু ঝিগিরি করে নষ্ট হয়ে যাবে? তুই তাকে আসতে বারণ করে দিলি কেন? তার কারণ আমার বাড়িতে তাকে ঝিগিরি করাতে চাই না, দেখে আমার খারাপ লাগে। তাহলে তুই কি করতে চাস, বিয়ে? আমাকে লোকে ধরে, আমি কিছু কিছু বেকার ছেলের চাকরি জোগাড় করে দিই, ওই মেয়েটার জন্য কিছু করা যায় না? তুই যা বয়স বললি, অন্তত স্কুল ফাইনালও পাশ না করলে চাকরি পাবে? কত মেয়ে তো সেলাই টেলাই করে সংসার চালায়। ওকে যদি কোনো সেলাইয়ের স্কুলে পাঠানো যায় কয়েক মাস, আর একটা সেলাইয়ের মেশিন কিনে দেওয়া যায়, তাহলে একটা ভদ্রগোছের জীবিকা হতে পারে। ঝিগিরি করছে বাধ্য হয়ে,
নিশ্চয়ই খাওয়া জুটত না। এখন সে কাজ ছেড়ে সেলাই শিখতে যাবে, মাইনে লাগবে, আর কয়েক মাসের সংসার খরচই বা পাবে কোথায়? ধর সে টাকাটা আমি দিয়ে দিলাম, আর এটা তো আমার একটা এক্সপেরিমেন্ট, সেলাইয়ের মেশিনটাও আমি কিনে দেব। তোর উদ্দেশ্য মহৎ হলেও লোকে ভাববে মেয়েটা তোর রক্ষিতা। কি বাজে কথা বলছিস? লোকে এরকম সাহায্য করে না। এদেশের যা ধরন তাই বললাম। তুই একটা ব্যাচেলার, একটা যুবতী মেয়েকে টাকা দিয়ে সাহায্য করবি। যদি আমার নাম না জানাই? হাওয়া দিয়ে উড়ে উড়ে টাকাগুলোর কাছে যাবে? ওই মেয়েটার কি লেখাপড়া শেখার সুযোগ কিংবা নিজের পায়ে দাঁড়াবার একটা ব্যবস্থা করে দেওয়া যায় না? এদেশে ওরকম হাজার হাজার, আরও বেশি, লক্ষ লক্ষ অসহায় ছেলে মেয়ে আছে। তুই তাদের কজনকে উদ্ধার করবি? দেখ, সারা দেশের অবস্থা আমরা বদলাতে পারবো না, তবু আমাদের চোখে যারা পড়ে সাধ্য মতন তাদের দু একজনকে তো সাহায্য করতে পারি নাকি? ও মেয়েটি দেখতে শুনতে ভালো, ভদ্রগোছের ব্যবহার, তাই ওর প্রতি তোর ঝোঁক হয়েছে। ও দেখতে যদি খারাপ হতো কিংবা একটা ছেলে হতো, তাহলেও কি তুই এত উৎসাহ দেখাতিস? হ্যাঁ, মেয়ে বলেই আর কিছুটা সুশ্রীও বটে, সেই জন্যই ওর উপর আমার মায়া পড়েছে। কিন্তু তার বদলে তো আমি কিছুই চাই না। আমি কোনোদিন মেয়েটার সঙ্গে আর দেখাই করব না। তাহলেও হয় না। বেনামিতে টাকা দিয়ে সাহায্য করা যায় না। ওর বাড়ির লোক, পাড়ার লোক সোর্স খুঁজবেই। কোনো সমাজসেবা প্রতিষ্ঠানকে যদি টাকাটা দেয়া যায়, তারা ওকে সেই টাকাটা দিয়ে সাহায্য করবে। ওকেই কেন বেছে নেওয়া হলো সেই প্রশ্ন উঠবে না? আর ওর বাড়ির কথা তো আমরা কিছুই জানি না। কোনো উপায় নেই বলছিস? একটা মাত্র উপায় আছে। কি সেটা? এতক্ষণ বলছিস না কেন? অনিশ গেলাসে আবার রাম ঢালল, একটা ছোট্ট চুমুক দিয়ে বলল, তুই হচ্ছিস পরোপকারী ধীমান দাদা। মাঝে মাঝে বেকার ছেলেদের ধরে এনে চাকরির জন্য উমেদারি করিস। লোকে তা নিয়ে একটু ঠাট্টা করে, আবার মনে মনে তোর প্রশংসাও করে। কিন্তু যেই তুই একটা অল্পবয়সী মেয়ের জন্য কিছু একটা করার চেষ্টা করবি, অমনি সবাই ভাববে তোর কোনো বদমতলব আছে। ধীমান এবার রেগে উঠে বলল, আমি গ্রাহ্য করি না। কে কি ভাবল? সবাই মানে কারা? অনিশ হাসতে হাসতে বলল, এই যাদের সঙ্গে প্রায় দেখা হয়, তৃষা, সুবিমল, সুশোভন, অনিন্দিতা, তোর তাস খেলার গ্রুপ, আর হ্যাঁ, ভালো কথা, বিভা কেমনভাবে নেবে ব্যাপারটা? বিভার সঙ্গে তোর একটা বিশেষ সম্পর্ক আছে। ধীমান বলল, বিভার ব্যাপারটা আমি বুঝব। অন্যদের ভাবাভাবি নিয়ে আমি মাথা ঘামাই না। একটা ছেলের চাকরি জুটিয়ে দিতে পারি, আর একটা মেয়ের চাকরি জোগাড় করে দিতে গেলে অন্যায়? সে মেয়েটা ঝিগিরি করলেই সবাই খুশি হবে? আজকাল ভালো ঝিপাও খুব শক্ত। তুই বলে দেখ, অনেকেই ওকে বাড়ির কাজের জন্য রাখতে রাজি হবে, কিন্তু লেখাপড়া শেখানো টেখানোর ব্যাপারে কারোর গরজ নেই। যাগে, বাজে কথা রাখ। তুই যে বলছিলি একটা উপায় আছে যাতে ওকে সাহায্য করা যায়, ব্যাপারটা কি? বলছি, মনে কর একটা বস্তিতে অনেক ছেলে মেয়ে আছে, তার মধ্যে শুধু একজনকে বেছে নিতে পারে কে বলতো? যাকে কেউ কোনো সন্দেহ করবে না, অন্যেরও আপত্তি করবে না। এটা কি ধাঁধা? আমি ধাঁধার উত্তর দিতে পারি না, তুই চটপট বলে ফেল। সিনেমার পরিচালক। কোনো সিনেমার পরিচালক গিয়ে বলতে পারে, এই মেয়েটিকে দেখে আমার মনে হলো আমার পরের ছবিতে একটা রোলে এই মেয়েটিকেই মানাবে, এই বয়স, ঠিক এই রকম মুখ চোখ। পরিচালকের পছন্দের উপর কেউ কোনো কথা বলতে পারে না। আমি বলে কয়ে কোনো পরিচালককে ধরে ওই মেয়েটার জন্য একটা রোল জোগাড় করে দিতে পারি, তাতে কিছু টাকা পাবে। আর যদি লেগে যায়, যদি মেয়েটা পার্ট ভালো করে, তাহলে পরপর চান্স পেয়ে যাবে। ধীমান খানিকটা নিরাশভাবে বলল, ফিল্মে নামবে? যা, সেটা ভালো হবে না। অনিশ বলল, ফিল্ম কি দোষ করল? ধীমান বললে, ওটা বাজে লাইন। একটা উঠতি বয়সের মেয়ে, ওকে নিয়ে অনেকে ছিনিমিনি খেলবে। ওসব আজকাল চলে না। মানে কোনো কোনো ক্ষেত্রে চলে, কিন্তু কোনো মেয়ে যদি ভালো থাকতে চায়, খেলার পুতুল হতে না চায়, তাতেও কোনো অসুবিধা হয় না।
কলেজে পড়া মেয়েরা ফিল্মে কিংবা টিভি সিরিয়ালে ছোটোখাটো পার্ট করে মাঝে মাঝে টাকা রোজগার করে, কিন্তু ওর বয়স 16-17 বছর, ভীতু ভীতু, সরল, এখনও ব্যক্তিত্ব তৈরি হয়নি। ও কি নিজেকে সামলাতে পারবে? দেখ ধীমান, মেয়েটা করে ঝিগিরি। তুই সাধু পুরুষ, তুই ওকে ব্যবহার করিস নি, কিন্তু অন্য বাড়িতে কোনো বেকার ছোকরা কিংবা কাজের লোক যে ওকে নষ্ট করবে না, তার কি মানে আছে? সিনেমা লাইনে গেলে তার চেয়ে বেশি কি হবে? সতীত্ব সম্পর্কে বেশি শুচিবাই না থাকাই ভালো। তুই যা বললি তাতে আমি এইভাবে কিছুটা সাহায্য করতে পারি, অন্য কিছু আমার দ্বারা হবে না। মেয়েটার যদি অভিনয়ের গুণ না থাকে, তোর কথা শুনি কোনো পরিচালক ওকে নেবে? প্রথম চান্সটা আমি জোগাড় করে দিতে পারি, ছোটোখাটো রোলে শিখিয়ে পড়িয়ে নেওয়া যায়, তারপর ওর এলেম। যদি গুণ থাকে অন্যরাকে লুফে নেবে। কতদিনের মধ্যে ব্যবস্থা করতে পারবি? অন্তত 2 মাস তো লাগবেই। নতুন কোনো ছবি শুরু না হলে তো কিছু করা যাবে না, এরকম 2-1টা কথা চলছে। এই 2 মাসও ঝিগিরি করে যাবে? সেটা আমি আটকাবো কি করে ভাই? এখন বাড়ি বাড়ি কাজ করে মেয়েটা যে টাকা পায়, সেই টাকাটা ওকে দিলে কাজ ছাড়িয়ে দেওয়া যেতে পারে। তোরা সিনেমার লোকেরা যে কোনো জায়গায় গিয়ে লোকের সঙ্গে কথা বলতে পারিস। তুই কালকেই ক্যামেরা কাঁধে ঝুলিয়ে ওই বস্তিতে গিয়ে মেয়েটাকে দেখ না। এখন থেকে তুই ওকে সিনেমার নাম করে 2-3 মাস টাকা দিয়ে যাবি, যাতে ও জীবনটা বদলাতে শুরু করে। আমি টাকা দেব? আরে তুই দিবি বা আমি দেব, একই কথা। হুম, মোটেই এক কথা নয়। এই শখটা তোর মাথায় চেপেছে। তুই একটা ঝিয়ের মেয়েকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে যাস। আগে 2-4 বার এরকম হয়েছে। বস্তির মেয়ে ভালো পরিচালকের নজরে পড়ে গিয়ে নায়িকা হয়ে গেছে, কিন্তু সিনেমার লোক না। তোর শখটা খানিকটা উদ্ভটই বটে। দেখ অনিশ, আমরা যেটা করতে যাচ্ছি সেটা যদি সার্থক নাও হয়, তাতে মেয়েটা এখন যে অবস্থায় আছে তার চেয়ে খারাপ কিছু হবে না আশা করি। ধরা যাক মেয়েটা ফিল্মে একেবারেই সুবিধা করতে পারল না। অনেকে ক্যামেরার সামনে ঠিক মতন চলাফেরাই করতে পারে না, কাঠের পুতুলের মতন দেখায়, তাদের দিয়ে চলে না। এই মেয়েটার যদি সে অবস্থা হয় তাহলে কি হবে? বড় জোর শরীরটাকেই সম্বল করবে, বেশ্যা হয়ে যাবে। সেটা কি ঝিগিরির চেয়েও খারাপ? আজকাল বেশ্যাদের বলে সেক্স ওয়ার্কার, যৌনকর্মী। সেটাও তো একটা জীবিকা। তোদের ফিল্ম লাইনের কেউ যদি ওকে খারাপ পথে নিয়ে যেতে চেষ্টা করে, তাকে আমি খুন করব। ওরে বাবা, এত প্রেম! আমি মেয়েটার সঙ্গে কোনোদিন দেখা করব না। ও যেন কিছুতেই আমার নাম জানতে না পারে। আমি যে ওকে সাহায্য করতে চেয়েছি তা কোনো ক্রমে জানাবি না। তুই বার্নার্ড শয়ের পিগম্যালিয়ন নামে নাটকটা পড়েছিস? না, পড়িনি। হঠাৎ সেটার কথা কেন? পড়ে নিস বইটা। একটা গ্রিক কাহিনীর আধুনিক রূপ দিয়েছিলেন বার্নার্ড শ। লন্ডনের রাস্তার একটা ফুলওয়ালি মেয়ে, অশিক্ষিত, ইংরেজি বলে বহুল উচ্চারণে। তাকে দেখে এক প্রফেসরের এক অদ্ভুত শখ হয়, ঠিক তোর মতন। সেই মেয়েটিকে লেখাপড়া শিখিয়ে সমস্ত আদব কায়দা রপ্ত করিয়ে উঁচু সমাজে ছেড়ে দেয়া হয়। তারপরেই প্রেম, বুঝতেই পারছিস। ওহো, এই নাটকটা নিয়ে পরে একটা দারুণ ফিল্ম হয়েছিল, মাই ফেয়ার লেডি। তাতে অড্রে হেপবার্ন দুর্দান্ত অভিনয় করেছিল, দেখিসনি? না, এককালে খুব নাম করেছিল ফিল্মটা, সুযোগ পেলে দেখে নিস। এই গল্পের সঙ্গে আমার কোনো মিল নেই। আমি মেয়েটির সামনে কখনো যাব না, ও আমাকে চিনবেই না। আমি চলি এখন। অনিশ ওকে এগিয়ে দিতে এলো। বৃষ্টি এখনো থামেনি, জল দাঁড়িয়ে গেছে রাস্তায়, লোকজন বিশেষ নেই। ধীমান এরই মধ্যে যেতে চায়। অনিশ তার কাঁধ চাপড় মেরে বলল, আমি কালই যাব খোঁজ করতে। মেয়েটার ব্যাপারে আমার খুব কৌতূহল হচ্ছে রে। কয়েকদিন ধীমান দুবেলাই বাইরে খেয়ে নিল। রান্নাবান্নার পাট নেই, তাই বাসন মাজার ঝামেলাও নেই। এই বাড়িরই অন্য একটা ফ্ল্যাটের কাজের ছেলে তার দুধ টুধ এনে দেয়, ঘরগুলো পরিষ্কার করে দিয়ে যায়। বিভা সুভাষ দুর্গাপুরে গেছে, তাই সন্ধেগুলো তাস খেলে কাটাতো ধীমান।
অনিশ আউটডোর শুটিংয়ে গেছে মুর্শিদাবাদ, তার সঙ্গে মাত্র একবার দেখা হয়েছে এর মধ্যে। অনিশের কাছ থেকে মোটামুটি ভালো একটা খবর পাওয়া গেছে। ধীমান ঠিকই আন্দাজ করেছিল ইনু এ বাড়ির ঝি চপলার আত্মীয় টাত্মীয় কিছু নয়, এমনি মাসি বলে ডাকে। ইনুর বাবা নেই, বাবা মারা গেছে না কোথাও পালিয়ে গেছে তা ঠিক জানা যায়নি। ওর আগে কৃষ্ণনগরে থাকত, কোনো কারণে কলকাতায় চলে আসতে বাধ্য হয়েছে। ইনুর একটি ভাই আছে, মাত্র 1 বছরের ছোট, আর ওর মা বিছানায় শুয়ে থাকে আর কাঁদে। কথা শুনলেই বোঝা যায় এরা ভদ্র ঘরের, কিন্তু পয়সা কড়ি একেবারেই নেই, বস্তির ঘর ভাড়াও দিতে পারে না। ওর ভাই স্কুলে যায়, ইনু ক্লাস 8 পর্যন্ত পড়েছিল, এখন ঝিয়ের কাজ নিতে বাধ্য হয়েছে, সেই সংসার চালায়। অনিশ 2-3টে ক্যামেরা আর 2-3 জন লোককে সঙ্গে নিয়ে বস্তির নানান ছবি তুলতে তুলতে তারপর ইনুদের ঘরে গেছে। ইনুকে পছন্দ হয়েছে তার, যে কোনো পরিচালক ওকে একটা সুযোগ দিতে রাজি হবে। কিন্তু ইনুর মা মেয়েকে ফিল্মে নামাতে রাজি না, সে মহিলা কোনো কথাই বলতে চাননি। বিছানার অন্য পাশে ফিরে শুয়ে থেকে বারবার মাথা নেড়েছেন আপত্তি জানিয়ে। অনিশ এখন থেকেই মাসে মাসে 1000 টাকা দেওয়ার প্রস্তাব জানিয়ে এসেছে। মনে হয় 2-3 দিনের বেশি ওর মায়ের আপত্তি টিকবে না। ইনুর পুরো নাম হিমানী দে সরকার। ওর বেশ ইচ্ছে আছে বলে মনে হয়েছে অনিশের, ওর ভাইটিরও খুব উৎসাহ, ওরাই মাকে রাজি করাবে। ফিল্মে নামার ব্যাপারটা ধীমান এখনও সম্পূর্ণ মেনে নিতে পারছে না, কিন্তু ওই মেয়েটির জীবনযাত্রা পরিবর্তনের আর তো কোনো উপায় খুঁজে পাওয়া গেল না। অবশ্য হিমানির যদি ভালো লাগে, দেখা যাক ওর জীবন কোন দিকে মোড় নেয়। সে যাই হোক, ধীমানের বাড়ির কাজের লোকের কি হবে? চপলার তো আসবার কোনো লক্ষণ নেই। তার ঠিক কি অসুখ তা জানা গেল না, আর দেরি করলে ধীমানকে অন্য লোক রাখতেই হবে। দিনের পর দিন বাইরে খেতে ভালো লাগে না ধীমানের, মাংসের বদলে মাছই তার বেশি পছন্দ। হোটেল রেস্তোরাঁর মাছ কখনো ভালো রান্না হয় না, মাছগুলো ভেঙে ভেঙে কাঠের টুকরোর মতো করে দেয়। হোটেলে মাংসই ভালো। আজ নিজে বাজার করে আনলো ধীমান, মাছ কুটতে পারে না সে, বাজারেই মাছ কোটার লোক পাওয়া যায়। পুঁটি মাছ কিংবা মোরলা মাছ ভাজা তো কোনো হোটেলে পাওয়া যায় না। আলু পেঁয়াজ দিয়ে কুচো চিংড়ি রাখতে পারে ধীমান। আজ ছুটির দিন, ধীমান নিজেই বাড়িতে রান্না করবে। 2-1 বন্ধুকে নেমন্তন্ন করলে হতো, শুধু নিজের জন্য বেশি কিছু রান্না করতে ইচ্ছে করে না, কারুকে বলা হয়নি। 2টো গ্যাসের উনুনের একটাতে চায়ের জল আর একটাতে রান্না চাপিয়েছে ধীমান, হাতে একটা বই। সর্বক্ষণ রান্নার দিকে তাকিয়ে থাকার তো দরকার হয় না, কিছুটা সময় বাঁচিয়ে বই পড়া যায়। চায়ে চুমুক দিতে দিতে একটু বই পড়ে নিচ্ছে ধীমান, আর মাঝে মাঝে কড়াইতে পুঁটি মাছগুলো উল্টে দিচ্ছে। এই সময় দরজার বেল বাজল। ভুরুটা কুঁচকে গেল ধীমানের। এখন বেলা 11:30। এই সময় কে আসবে? ফ্ল্যাট বাড়িতে ফেরিওয়ালারা এসে বিরক্ত করে, যদি ওদের উপরে ওঠা নিষেধ, গেটে দারোয়ান আছে, তবু কি করে যেন চলে আসে কে জানে। দরজা খুলে ধীমান যে শুধু অবাকই হলো তাই নয়, মনটা যেন শীতের নরম রোদে ভরে গেল। একটা কচি কলাপাতা রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে বিভা, খোলা চুল পিঠের উপর ছড়ানো, হাতে একটা ঝোলা ব্যাগ। সামান্য হেসে বিভা বলল, কি ভেতরে আসতে বলবে না? সঙ্গে সঙ্গে দরজার কাছ থেকে সরে দাঁড়িয়ে ধীমান বলল, এসো এসো। বিভা এর আগে কোনোদিন একা আসেনি ধীমানের ফ্ল্যাটে। যদিও ধীমানকে প্রশ্ন করে করে এ ফ্ল্যাটের কোথায় কি আছে খুঁটিনাটি সব বিভা জানে। জানলার পর্দায় কি রং হবে সেই সম্পর্কেও বিভার মতামত আছে। চায়ের কাপ ডিশের সেট বিভারই কিনে দেওয়া। টিভি কেনার সময় বিভার সঙ্গে গিয়েছিল। কিন্তু সুভাষের সঙ্গে অন্য অতিথিরাও ছিল। মাত্র 2বার সন্ধ্যের সময় সে এসেছে এখানে। বিস্ময় লুকিয়ে ধীমান বলল, তুমি এসে পড়েছ? বাহ, আমি রাঁধছি, তুমি আজ আমার সঙ্গে খেয়ে যাবে। আস্তে আস্তে মাথা দুলিয়ে বিভা বলল,
না, আমি বেশিক্ষণ থাকব না। কি অগোছালো করে রেখেছ বাড়িটা। 2টি শয়নঘর, একটি বসবার ঘর, একটি বারান্দা। বিভা খাটের উপর দলা পাকানো একটা জামা তুলে রাখল আলনায়, মেঝে থেকে কুড়িয়ে নিল ঝাঁটার কাঠির টুকরো। টেবিলের উপর 2 দিন ধরে রাখা 2টো কাচের গেলাস নিয়ে গেল রান্নাঘরে। এমনকি বাথরুমেও উঁকি মেরে সে বেসিনের ময়লা দেখে সাফ করতে শুরু করে দিল। যেন সেই এ বাড়ির গৃহিণী। আসবাবপত্রের অসামঞ্জস্য সে সহ্য করতে পারে না। দেওয়ালে একটা বড় ছবি বেঁকে ছিল কিছুটা, সেটা উল্টে দিল। ক্যালেন্ডার থেকে ছিঁড়ে নিল গত মাসের পাতা। কোনো কথা না বলে সে নিঃশব্দে এইসব করে যাচ্ছে। ধীমান তার পাশে পাশে ঘুরছে। একবার শুধু সে ধীমানের খাটের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলল, বালিশের ওয়াড় এত ময়লা হয়েছে, কাচতে দাওনি কেন? ধীমান বলল, চপলা অনেকদিন আসছে না, তার অসুখ। ভুরু তুলে বিভা বলল, তাহলে বাড়ির কাজ কে করছে? চপলা অন্য লোক দেয়নি? ধীমান বলল, একটা বাচ্চা মেয়েকে পাঠিয়েছিল। সেই মেয়েটিকে দেখেই মনে হলো এসব কাজ তার ভালো লাগে না, তাই আসতে বারণ করে দিয়েছি। এই বাড়িরই একটা ছেলে কিছু কাজ করে দিয়ে যায়। হিমানি সম্পর্কে এখন আর কিছু বলতে চাইল না ধীমান। বিভা এসেছে বলে তার এত ভালো লাগছে যে অন্য কোনো প্রসঙ্গ সে তুলতে চায় না। ধীমানের গালে বিভা তার নরম রক্তাভ ফর্সা একটা হাত রেখে জিজ্ঞেস করল, তুমি আজ দাড়ি কামাওনি? এত অন্তরঙ্গ সুরে কোনো নারী ধীমানের সঙ্গে কথা বলে না, যেন বিভা তার প্রেমিকা। অথচ বিভাকে এই পর্যন্ত একটা চুমো খায়নি ধীমান। বছর 3 আগে একবার শুধু খুব উতলা হয়ে ধীমান ওকে চুম্বন করতে এগিয়েছিল। বিভা হাত তুলে বলেছিল না। বিভার ওই একটা শব্দই যথেষ্ট, জোর করার কোনো প্রশ্নই ওঠে না। বিভা ইচ্ছে করলে ধীমানের শরীরে হাত ছোঁয়াতে পারে। অনেক সময় ধীমানের চুলে হাত বুলিয়ে আদর করে, কিন্তু ধীমানকে সে প্রশ্রয় দেয় না। ধীমান তাকে জড়িয়ে ধরতে গেলে বিভা শুধু বলে না। ধীমান বলল, ছুটির দিনে ইচ্ছে করে না। তোমার তাড়া কিসের? তুমি আমার সঙ্গে খেয়ে যাও না। বিভা বলল, কাল বাপি এসেছে, বাপির সঙ্গে বাড়িতে খাবো, একটু বাদেই চলে যাব। বাপি অর্থাৎ সন্দীপ, ওদের ছেলে, দার্জিলিং থেকে এসেছে গ্রীষ্মের ছুটিতে। বাপির বয়স 12 বছর। ওর সঙ্গে ধীমানের খুব ভাব। ধীমান বলল, বাপির স্কুল বন্ধ হয়ে গেছে, ওকে নিয়ে এলে না কেন? এই প্রশ্নের উত্তর না দিয়ে ধীমানের মুখের দিকে কাতরভাবে চেয়ে বিভা বলল, আমি তোমাকে আটকে রেখেছি, তাই না? ধীমান বলল, তার মানে? একটু পিছিয়ে গিয়ে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো বিভা। হাতের ঝোলাটা নামিয়ে রাখল মেঝেতে। আস্তে আস্তে অসম্ভব তীব্রতার সঙ্গে বলল, আমি তোমাকে ভালোবাসি ধীমান, অসম্ভব ভালোবাসি। সর্বক্ষণ তোমার কথা ভাবি। আমি সংসারের কাজ করি, সুভাষের সঙ্গে অনেক জায়গায় যাই, নানা রকম কর্তব্য পালন করতে হয়। বাপি এসেছে, ওকে যত্ন করব তাও ঠিক, তবু আমার মন পড়ে থাকে তোমার কাছে। তুমি সারাদিন কোথায় থাকো, কোথায় যাও, কল্পনায় দেখতে পাই। এই যেন পাগলের মতো ভালোবাসা। ধীমান বলল, আমিও তোমায় কতখানি ভালোবাসি তা তুমি জানো না? বিভা বলল, জানি, কিন্তু সেও তো আমার স্বার্থপরতা। আমি তোমায় আটকে রেখেছি। আমায় ভালোবেসে তুমি কি পাবে? আমি তো কোনোদিন তোমার বউ হব না। আমার সংসার ছেড়েও তোমার কাছে আসব না। ধীমান বলল, আমার কিছু চাই না, তোমার ভালোবাসা পাওয়াটাই যথেষ্ট। বিভা বলল, সারা জীবন তুমি এরকম একলা থাকবে? যা, তা হয় নাকি? এটা সত্যি আমার স্বার্থপরতা। ওই যে বাজে লোকটা যে মাঝরাত্রিরে টেলিফোন করে, সেই এ কথাটা আমায় মনে পড়িয়ে দিল। ছলাৎ করে যেন অনেকখানি রক্ত উঠে এলো ধীমানের মাথায়। কঠিন মুখ করে সে জিজ্ঞেস করল, সে আবার টেলিফোন করেছিল? বিভা ফ্যাকাশে গলায় বলল, হ্যাঁ, প্রায় রোজই। এমনকি দুর্গাপুরেও ফোন করেছিল। কি করে যে জানল? তারপর কাল রাত্রিরে।
বিভার চোখ দিয়ে গড়িয়ে এলো জলের ধারা। ফ্ল্যাটের দরজা বন্ধ, আর কেউ নেই, আর কেউ দেখবে না। ধীমান যাকে সবচেয়ে বেশি ভালোবাসে সেই নারী দুঃখ বা ব্যথায় কাঁদছে। এই সময় তাকে বুকে টেনে নিয়ে সান্ত্বনা দেওয়াটাই তো সবচেয়ে স্বাভাবিক। ধীমানের সেই ইচ্ছেটা অদম্য হল, তবু সে এগোতে পারল না। যদি বিভা এখনো তাকে না বলে? কে কাঁদিয়েছে বিভাকে? হঠাৎ রাগে যেন ধীমানের শরীর কাঁপছে, আবার ভালোবাসার আবেগেও তোলপাড় হচ্ছে বুক। একই সঙ্গে এই দুটি বিপরীত অনুভূতি সামলানো সহজ নয়। ধীমান ধপ করে বসে পড়ল নিজের খাটে, দুহাতে মুখ ঢেকে উ উ করতে লাগল। বিভা কান্না থামিয়ে চেয়ে রইল একটুক্ষণ, তারপর কাছে এসে ধীমানের পিঠে হাত রেখে আস্তে আস্তে বলল, মেয়েরা যে কথা মুখে উচ্চারণ করে না তেমন কথাও আমি তোমার সামনে বলতে পারি ধীমান। আমি প্রায়ই কল্পনায় তোমার সঙ্গে এক বিছানায় শুয়ে থাকি, তোমাকে আদর করি। আমার সারা শরীর এমন হয় যেন তুমি সত্যি আমায় জড়িয়ে ধরে আছো। ধীমান মুখ তুলতেই বিভা বলল, তুমি এখন কিচ্ছু বলবে না, তুমি চুপ করে থাকো। তোমার সঙ্গে আমি মনে মনে কত জায়গায় বেড়াতে যাই, কোনো নদীর ধারে, আর কেউ নেই। একটা বাচ্চা মেয়ের মতো আমি খালি পায়ে দৌড়ই, জলে নেমে পড়ি, তুমি ঝাঁপিয়ে এসে আমাকে ধরো। বিভা এবার সরে গেল জানলার কাছে, ধীমানের দিকে পেছন ফিরে বলল, বাচ্চা বয়স থেকে আমি এরকম, মনে মনে কত কি ভাবি, কল্পনাতেই বেশি আনন্দ পাই। আমি যখন কলেজে পড়ি আমার খুব শখ হয়েছিল সিনেমায় নামার। কলেজের মেয়েদের যেমন হয়, সবাই আমাকে সুন্দর সুন্দর বলতো। আমি ভালো কোনো গল্প উপন্যাস পড়লেই মনে মনে ভাবতাম, এটা সিনেমা হলে আমি হব নায়িকা, আমার সঙ্গে থাকবে সৌমিত্র চট্টোপাধ্যায়। উত্তম কুমারের কথা মনে হয়নি, সৌমিত্রকে বেশি পছন্দ ছিল। তারপর কি হলো জানো? একদিন সত্যি সত্যি দাদার এক বন্ধু ফিল্ম প্রডিউসার আমাকে একটা সিনেমায় নাম্বার প্রস্তাব দিল। তারা শঙ্করের লেখা গল্প, সেটা আমার আগেই পড়া, খুব প্রিয় গল্প, আর নায়ক সৌমিত্র। দাদাদের আপত্তি ছিল না, আমার বাবা তো অনেকদিন নেই, মাও অমত করেনি, কিন্তু আমি রাজি হলুম না। আমি বললাম, ধুত, সিনেমায় নেমে কি হবে, রোজ একটু একটু শুটিং, দুটো চারটে কথা, মুখের উপর চড়া আলো পড়বে, এক গাদা লোক হাঁ করে তাকিয়ে থাকবে, শুটিং ব্যাপারটাই বোরিং। কল্পনায় কত সুবিধে, কোনো কষ্ট নেই, কোথাও যেতে হয় না, ক্যামেরার সামনে দাঁড়াতে হয় না। ধীমান উঠে গিয়ে একটা সিগারেট ধরালো। বিভা আবার ধীমানের মুখোমুখি এসে বলল, আমি তোমায় খুব ভালোবাসি ধীমান, কিন্তু তোমার সঙ্গে আমি এক বিছানায় শোবো না। শুলে যদি ফুরিয়ে যায়, তারপর আর কল্পনাতেও যদি সুখ না পাই। ধীমান বলল, একটা কথা জিজ্ঞেস করব বিভা, তুমি আজ হঠাৎ আমার এখানে এলে কেন? কখনো তো আসো না। বিভা বলল, এসেছি, বেশ করেছি। ধীমান হেসে ফেলল। বিভাকে বোঝা বেশ শক্ত, ক্ষণে ক্ষণে তার মর্জি বদলে যায়। একটা চেয়ার টেনে বসে বিভা জিজ্ঞেস করল, তুমি আজ কি কি রান্না করেছ? ধীমান বলল, তুমি আজ আমায় বিশেষ কোনো একটা কথা বলতে এসেছ, সেই কথাটা কি? বিভা বলল, ঠিক ধরেছ, এখনই বলবো? হ্যাঁ, আর দেরি করা তো যাবে না, বাপি আমার জন্য অপেক্ষা করবে। ধীমান, তুমি আমার ছেলেকে ভালোবাসো, আর সেও তোমাকে খুব পছন্দ করে, কিন্তু সেটাও কেউ একজন সহ্য করতে পারছে না। মানুষ এমন কেন হয়? ধীমান, তুমি বাপির সঙ্গে দেখা করো না, তুমি আমাদের বাড়িতে আর এসো না। ধীমান বলল, কেন কেন এরকম কথা বলছো তুমি? আমি তোমাদের বাড়িতে গেলে কি দোষ হয়? আমরা কোনোদিন তো কিছু। কারণটা তোমাকে মুখ ফুটে বলতে পারবো না। কেউ একজন আমার সর্বনাশ করতে চাইছে, আমাদের সম্পর্কটাকে কুৎসিত করে দিতে চাইছে। কে? তুমি তার নাম বলো।
তোমাকে কেউ আঘাত দিলে আমি তার সঙ্গে চরম বোঝাপড়া করতে চাই। নাম তো জানি না, যে বারবার ফোন করে। কাল রাত্রিরে যখন সে ফোন করেছিল আমি সঙ্গে সঙ্গে কেটে দিইনি। আমি হুঁ হাঁ করে তার সব খারাপ কথাগুলো শুনেছি। পাশে একটা ক্যাসেট রেকর্ডার চালিয়ে দিয়েছিলাম, সব কথা টেপ হয়ে গেছে। তাই নাকি? খুব ভালো কাজ করেছো। গলা চিনতে পারোনি? না, গলা চেনা যায় না। ব্যাগ থেকে একটা ক্যাসেট বার করে ধীমানের সামনে রাখল বিভা। তার সারা মুখে বেদনার ছায়া, মানুষের উপর থেকে বিশ্বাস হারানোর কষ্ট। মুখ নিচু করে সে বলল, একজন খারাপ লোক, যার মন বিকৃত, পাগল, তার কথায় ভয় পাওয়া আমাদের উচিত নয়। আমরা কোনো অন্যায় করিনি। তুমি আমার বন্ধু। কোনো বিবাহিত মেয়ের একজন বন্ধু থাকতে পারে না? আমি শুধু মনে মনে তোমার সঙ্গে ঘনিষ্ঠ হই। মনে মনে তো মানুষ কত কিছুই ভাবে, সেটা কোনো অপরাধ? একটা লোক খারাপ ভাবছি বলেই আমরা দূরে সরে যাব কেন? কিন্তু সরে যেতে হবে ধীমান। তোমার সঙ্গে আমার আর অনেকদিন দেখা না হয় ভালো। সে এমন একটা ভয় দেখিয়েছে, আমি একেবারে অসহায় হয়ে গেছি। কোনো ঝুঁকি নিতে পারবো না আমি। ব্যাগটা তুলে বাইরের দরজার দিকে এগিয়ে গেল বিভা। ধীমান আর একটাও কথা বলল না। বেরিয়ে যাওয়ার ঠিক আগে বিভা আবার বলল, দেখা হোক বা না হোক, আমি তোমাকে ভালোবাসবো ধীমান। মনে মনে আরো বেশি করে তোমায় পাব। ধীমান তবু কোনো কথা বলল না, বিভার কথাও মন দিয়ে শুনল না। ক্যাসেটটা বাজাবার জন্যে সে ছটফট করছে। দরজা বন্ধ করে দিয়েই সে তার টুইন ওয়ানে ক্যাসেটটা চালিয়ে দিল। কথাগুলো বোঝা যাচ্ছে ঠিকই, কিন্তু যে কথা বলছে সে মুখের সামনে কিছু একটা চাপা দিয়ে আছে, তাই কণ্ঠস্বর চেনার উপায় নেই। হারামজাদি, তুই ধীমানের সঙ্গে, তোর স্বামীটা তো একটা ভেড়ুয়া। নিজের জোর নেই, সবসময় হ্যাঁ হ্যাঁ করে হাসে। ওই শুয়োরের বাচ্চা ধীমানটা যে তার শোবার ঘরে শীত কাটছে। বিভা, তুই একটা, এখন আমার কথা শোন। যদি তুই বন্ধ না করিস তাহলে সব কথা তোর ছেলেকে বলে দেব। ছেলে জানবে যে তার মা একটা, তোর ছেলে বাপি তোকে ঘেন্না করবে, ঘেন্না করবে। রাগে ধীমানের সারা শরীর জ্বলছে, চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে। এই মুহূর্তে সে যেন একজন খুনি, ওই লোকটাকে হাতের কাছে পেলে গলা টিপে শেষ করে দিত। অবিবাহিত বলেই ধীমানের অফিস মাঝে মাঝে তাকে ট্রান্সফারের প্রস্তাব দেয়। যারা সংসারী, যাদের ছেলেমেয়েরা স্কুলে কলেজে পড়ে, তাদের পক্ষে ট্রান্সফার নেওয়া অনেক অসুবিধে। তারা ধীমানকে দেখিয়ে দেয়। কিন্তু ধীমান কলকাতার জীবন ছেড়ে বাইরে যেতে চায়নি। সেই জন্য সে অনেকবার পদোন্নতি প্রত্যাখ্যান করেছে। কিন্তু প্রধানত যে আকর্ষণে কলকাতায় থাকা, তো সেটাই যদি রুদ্ধ হয়ে যায় তাহলে আর কলকাতায় থেকে লাভ কি? কলকাতা শহরেই ঘোরাঘুরি করবে, অথচ বিভার সঙ্গে দেখা হবে না। এই চিন্তাটাই ধীমানের কাছে অসহ্য। একটা প্রস্তাব কিছুদিন ধরে ঝুলেছিল, ধীমান এবার সেটা নিতে রাজি হয়ে গেল। শিলিগুড়ি শহরের ব্রাঞ্চ ম্যানেজার। শিলিগুড়ি একটা বর্ধিষ্ণু শহর, দিন দিন ব্যবসা বাণিজ্য বাড়ছে। ওখানকার একটা ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারের অনেক ক্ষমতা। সবাই ধরে নিল পদোন্নতির লোভেই রাজি হল ধীমান। 3 দিন পরেই চলে যেতে হবে। ধীমান কলকাতার ফ্ল্যাটটা ছাড়ল না। আবার কখনো ফিরে এলে কলকাতায় বাড়ি পাওয়া খুব শক্ত হবে। তার এক মামাতো ভাই ডাক্তারি পড়ে, তাকে থাকতে দিল এখানে। কারুকে কিছু না জানিয়ে ধীমান চেপে বসল দার্জিলিং মেলে। শিলিগুড়িতে বাড়ি পেতে সময় লাগবে। ধীমান প্রথমে এসে উঠল একটা হোটেলে। অন্তত 3 বছর তাকে এখানেই থাকতে হবে। এই শহরে কেউ তাকে চেনে না। শুরু হবে তার নতুন জীবন। ইনু বা হিমানি নামের সেই মেয়েটাকে নিয়েও মাথা ঘামাতে চায় না ধীমান। তার যা হওয়ার হোক, এদেশে ওরকম কত ছেলে মেয়ে আছে, তাদের কজনকে ধীমান উদ্ধার করবে? বিভাকে ধীমান ফোন করবে না, চিঠি লিখবে না, কিচ্ছু না। কোনো যোগাযোগ রাখবে না, বাপির মনে যাতে কোনো সন্দেহ দেখা না দেয়।
বাপি আরেকটু বড় হলে তাকে বুঝিয়ে বলা যেত যে টেলিফোনের নাম না জানিয়ে যারা ফোন করে তারা এক ধরনের উন্মাদ, তাদের কথা বিশ্বাস করতে নেই। মা বাবার বন্ধুদের মধ্যে কে ভালো কে খারাপ ও নিজেই তা বুঝতে শিখবে। কিন্তু এখন ওর যা বয়স, তাতে ওর নরম মনে যে কোনো খারাপ কথাই একটা ছাপ ফেলে যেতে পারে। ধীমানের একা থাকায় অভ্যেস, কিন্তু হোটেলের ঘরের একাকিত্ব যেন অন্যরকম। কলকাতায় সন্ধ্যাবেলায় সে ইচ্ছে করলে যে কোনো একটা জায়গায় চেনাশুনো মানুষের কাছে যেতে পারত, কিন্তু এখানে সে কোথায় যাবে? সন্ধ্যার পর থেকেই ঘরের মধ্যে বসে থাকা আর কেবল টিভিতে আজে বাজে সিনেমা দেখা। 2-3 দিন পর থেকেই ধীমান বিয়ে করার কথা ভাবতে লাগল। বিভা তার মোহ ভেঙে দিয়েছে। সত্যি তো বিভার সঙ্গে একটা গোপন সম্পর্ক রাখা কতদিন সম্ভব? বিভা অত্যন্ত সৎ ও খাঁটি নারী। সে নিজের স্বামী বা সন্তানের মনে আঘাত লাগার মতো কোনো কাজ করবে না। ধীমানকে সে ভালোবাসবে, কিন্তু নিজের কাছে কখনো টেনে নেবে না। এই কথা ঠিক। বিভার সামনে গিয়ে বসে থাকতে, তার সঙ্গে সাধারণ টুকিটাকি কথা বলতেও ভালো লাগতো ধীমানের। কিন্তু এভাবে তো সারা জীবন কাটতে পারে না। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকেই বলে, এবার একটা বিয়ে থা করে সংসারী হও ধীমান, আর দেরি করলে সারা জীবন একাই থেকে যেতে হবে। কিন্তু 38 বছর বয়সের একজন মানুষ কিভাবে বিয়ে করে? কোনো মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক নেই ধীমানের। সে কারুর সঙ্গে মেশেনি সেভাবে। কলেজ জীবনে 2-1 জনের সঙ্গে ভাবটাব ছিল, তারা হারিয়ে গেছে কোথায়। গত 7-8 বছর ধরে বিভা ছাড়া আর কোনো মেয়ের সামনে একা বসে গল্পও করেনি। ধীমানের বাড়ির লোকেরা অনেকবার সাধাসাধি করতে করতে এখন চুপ করে গেছে। সবাই ধরেই নিয়েছে সে নির্ঝঞ্ঝাটে থাকতে চায়। এবার কি ধীমান হঠাৎ নিজের মুখে নিজের বিয়ের ইচ্ছে প্রকাশ করতে পারে? তা হয় না। অনেকে খবরের কাগজে বিজ্ঞাপন দেয়, বিজ্ঞাপনের ভাষাটাও তার চোখের সামনে ভেসে ওঠে। শিক্ষিত স্বাস্থ্যবান উচ্চপদস্থ অফিসার পাত্রের জন্যে সুন্দরী গৌরবর্ণা শিক্ষিতা পাত্রী চাই, গান বাজনা ও রান্না জানা চাই, অশ্ববর্ণে আপত্তি নাই। ধীমানের ছোট মামার বিয়ের সময় এইরকম একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছিল বাংলা খবরের কাগজে রবিবারের পাতায়। 1100-র বেশি চিঠি এসেছিল। বাড়িতে একেবারে চিঠির পাহাড়। কত মেয়ের বাবা কষ্ট করে চিঠি লিখেছে, সব চিঠি খুলে পড়াই হলো না। 100-1.5 মাত্র খাম খুলে পাত্রীদের ছবি দেখে উত্তর দেয়া হয়েছিল 8 জনকে। 7টি মেয়ের বাবা কাকারা পরপর এসে হাজির। একটি ক্ষেত্রে এসেছিল মেয়ের মা। তারপর ঘুরে ঘুরে পাত্রী দেখা, কিন্তু পুরোটাই পণ্ডশ্রম হয়ে গেল। এর মধ্যে বড় মাসিমা কোথা থেকে তার এক মাসতুতু বোনকে আমদানি করলেন। একেবারে সে বাড়িতে এসে উঠল। বিয়ে ঠিক হয়ে গেল তারই সঙ্গে। না, ওরকম বিজ্ঞাপন দিয়ে বিয়ে করা ধীমানের ধাতে পোষাবে না। সে কোনোদিনও পাত্রী দেখতে যেতে পারবে না। সন্ধ্যার পর ধীমানের একমাত্র কাজ সেই ক্যাসেটটা বাজিয়ে শোনা। অন্তত 150 বার তা শোনা হয়ে গেছে। কার এত রাগ ধীমানের উপর? কে বিভার সর্বনাশ চায়? সন্তানের কাছে মায়ের চরিত্র সম্পর্কে খারাপ কথা যে বলতে পারে, সেরকম নীচ চরিত্রের মানুষ কে আছে? পরিচিত গণ্ডির মধ্যে কেউ? প্রথম প্রথম আলাপের পর ধীমান দেখেছিল অনেক পুরুষেরাই বিভার চারপাশে ঘিরে থাকে। সুভাষ খানিকটা নির্বিকার ধরনের বলে অনেকেই ভেবেছিল বিভার সঙ্গে আড়ালে প্রেম করা বুঝি সহজ। কিন্তু বিভা সেরকম মেয়েই নয়। সে যে এত রোমান্টিক তা কেউ বোঝেনি, ধীমানও বোঝেনি। ধীমান অবশ্য বিভার সঙ্গে প্রেম করার চেষ্টাও করেনি। একবার সুভাষ, বিভা ও আরও 3-4 জনের সঙ্গে ধীমানও বেড়াতে গিয়েছিল নেপালে। দিন 10 একসঙ্গে ঘোরাঘুরি করেছে, এক হোটেলে থেকেছে। সেই সময়ই বিভার সঙ্গে ধীমানের বন্ধুত্বের সূত্রপাত। বিভা বন্ধুত্ব শব্দটা তখনও বলেনি। সে বলেছিল, তোমার সঙ্গে আমার মনের তরঙ্গের একটা মিল আছে ধীমান। অনেক কথা তুমি মুখে না বললেও আমি বুঝতে পারি। যারা বিভার সঙ্গে প্রেম করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে, তাদেরই কেউ এখন প্রতিশোধ নিতে চায়।
বিভার সঙ্গে আর কোনোদিন দেখা হোক বা না হোক, এই অদৃশ্য শত্রুটিকে ধীমান একদিন খুঁজে বার করবেই। শিলিগুড়ি আসার দিন 15 পরই ধীমানকে একবার কলকাতায় যেতে হলো, অফিসের জরুরি কাজে। 3 দিন থাকতে হবে। প্লেনে এলো ধীমান। দমদম থেকে ট্যাক্সি নিয়ে নিজের ফ্ল্যাটে না গিয়ে সোজা সে উঠল চৌরঙ্গি পাড়ার এক হোটেলে। কেউ জানবে না সে এসেছে, অফিসের মিটিং সেরে আবার ফিরে যাবে। কিন্তু কলকাতার মানুষের পক্ষে কলকাতার হোটেলে থাকা যে কত কষ্টকর তা ধীমান টের পেল দ্বিতীয় দিনে। এরকম আত্মগোপন করা প্রায় অসম্ভব। সকালবেলা ঘুম থেকে উঠে ইচ্ছে করে কারুকে না কারুকে ফোন দিতে। অনিশের দোকানে কিংবা ক্লাবে তাসের আড্ডায় সে তো যেতেই পারে, কিন্তু একবার তাকে দেখলেই সবাই হৈ হৈ করে উঠবে। শেষ পর্যন্ত নিজে থেকে কারুর কাছে যেতে হলো না, ধীমান ধরা পড়ে গেল। সন্ধ্যের পর ঘরের মধ্যে বসে থাকা অসম্ভব, একা একা খেতে ইচ্ছে করে না। ধীমান হোটেলের বারে এসে বসেছিল। 2-3 পেগ পান করে এখানেই ডিনার সেরে নেবে। হঠাৎ পেছন থেকে তার পিঠে চাপড় মারল একজন। ধীমান ঘাড় ঘুরিয়ে দেখল অনিশ। খুব একটা বিস্ময়ের ভাব না দেখিয়ে অনিশ বলল, কজনের কাছে টাকা মেরে পালিয়েছিস রে? ধীমান বলল, টাকা মেরেছি? কার টাকা মেরেছি? অনিশ বলল, তোর ব্যাংকে খোঁজ নিলাম, তুই কারুকে কিছু না জানিয়ে চুপি চুপি পালিয়ে গেছিস কলকাতা ছেড়ে। টাকা ধার করেই লোকে এভাবে পালায়। ধীমান বলল, পৃথিবীর কেউ আমার কাছে 1 পয়সাও পায় না। আমি তো তোর কাছে 2000 টাকা পাই। টাকাটা ছাড়ো তো চাঁদু। তুই 2000 টাকা পাবি? কবে নিলাম? বলছি, তার আগে 1 পেগ রাম আর 1 প্লেট বোনলেস চিকেনের অর্ডার দে, আমি বাথরুম থেকে আসছি। অনিশের কাঁধে সর্বক্ষণ ক্যামেরা ঝোলে। ক্যামেরাটা সে রেখে গেল টেবিলের ওপর। ধীমান আকাশ পাতাল ভাবতে লাগল, অনিশের কাছে সে আবার টাকা ধার নিল কবে? ধার নেওয়ার অভ্যাসই তার নেই। অনিশ আগেই বেশ খানিকটা মদ্যপান করেছে, বোঝা যায়। সিনেমার লাইনে তার অনেক বন্ধু। প্রায় রাত্রিরেই সে বিভিন্ন বারে ঘুরে বেড়ায়। এখানে অনেক টেবিলেই তার চেনা লোক। বিভিন্ন টেবিলে 2-1 মিনিট করে দাঁড়িয়ে হাত পা নেড়ে কথা বলে একসময় সে ফিরে এলো ধীমানের কাছে। ফিসফিস করে বলল, যদি বাঁচতে চাস তো চল, এখান থেকে পালাই। কোণের টেবিলে সাত্তকী বসে আছে, তোকে দেখলেই এসে ধরবে। ধীমান ভুরু কুঁচকে বলল, সাত্তকীকে ভয় পাওয়ার কি আছে? এখন কোথাও যাব না। অনিশের জন্য রাম এসেছে। সে একটা চুমুক দিয়ে বলল, তুই কোথায় গিয়ে ঘাপটি মেরে লুকিয়ে আছিস রে? সেই প্রশ্নের উত্তর না দিয়ে ধীমান সরাসরি জিজ্ঞেস করল, তুই আমার কাছে 2000 টাকা পাবি বললি, কিসের জন্য বলতো? তোর পরোপকারের ঘটা, ওই যে তোর মেয়েটা, হিমানি না কি যেন নাম, হ্যাঁ হিমানি দে সরকার, তার তো একটা হিলে হয়ে গেছে রে। সে আমার মেয়ে হতে যাবে কেন? আমি তোকে বলেছিলাম যদি মেয়েটাকে সিনেমার কোনো কাজ দিতে পারিস। এখন ওসব বললে তো হবে না। তুমি মহৎ সেজে তার উপকার করতে চেয়েছিলে। ওরকম মেয়ে তো কতই আছে। তোমার কথা শুনে আমি অনেক কাঠখড় পুড়িয়েছি। সে এখন আর বস্তিতে নেই, সে আছে বনানী দেবীর বাড়িতে। বনানী দেবীটা আবার কে? বনানী দেবীকে চিনিস না? তুই বাংলা সিনেমার কোনো খবরই রাখিস না। এককালে নায়িকা ছিলেন, চান্স বেশি পাননি অবশ্য, 5-6খানা। এখন মায়ের পাট একেবারে বাঁধা। সব বাংলা সিনেমায় মা হচ্ছে ওই বনানী। ঝগড়ুটে মা, কুচক্রি মা, উদার মা, গরিবের মা, বড়লোকের মা, যা চাস। সেই বনানীর বাড়িতেই মেয়েটাকে থাকার ব্যবস্থা করে দিয়েছি। অর্থাৎ সে একজন ফিল্ম অ্যাক্ট্রেসের বাড়ির ঝি হয়েছে। এতে তার কি উন্নতি হলো? মোটেই না। ঝি হবে কেন? আমি বনানীকে বলে দিয়েছি, খবরদার ওকে দিয়ে বাড়ির কাজ করাবে না। তাহলে সেখানে শুধু শুধু থাকতে গেল কেন? বস্তিতে থাকলে কোনোদিন ফিল্মে চান্স হবে না। ওকে কথাবার্তা কইতে শিখতে হবে, হাঁটা চলা শিখতে হবে, উচ্চারণ শিখতে হবে। বনানীর কাছে সেসব শিখবে। তারপর ওকে কোনো ফিল্মে নেবে? সে ব্যবস্থা করা আছে, কিন্তু তার আগে ওকে 2 সেট জামা কাপড় কিনে দিয়েছি। মেয়েটার মাকে 1000 টাকা দিয়েছি। তোর চোখ আছে ধীমান, হিমানি জেনুইন ভদ্রলোকের বাড়ির মেয়ে। ওর বাবা ওদের ছেড়ে চলে গেছে, প্রচুর ধার দেনা রেখে।
সেই জন্যই বস্তিতে। তুই কিন্তু আমাকে 2,000 টাকা দিবি। ঠিক আছে দেব, কিন্তু এই একবারই। আমি অনবরত ওর জন্য টাকা দিয়ে যেতে পারবো না। শুটিং শুরু হলেও নিজেই কিছু টাকা পাবে, তারপর ওর ভাগ্য। যদি ভালো করতে পারে তাহলে আরও চান্স পাবে, আর যদি না পারে হারিয়ে যাবে। কিন্তু তখন আর বস্তিতে ফিরে জিগিরি করতে পারবে না। একবার রূপালী পর্দার ছোঁয়া লাগলে কেউ আর ফেরে না। অনেক সত্যি করে বলতো, মেয়েটাকে নিয়ে এরকম এক্সপেরিমেন্ট করাটা কি ভুল হলো? দেখ, ও যে অবস্থায় ছিল তার চেয়ে খারাপ আর কি হতে পারে? একটা লাখ ট্রায়ের খেলা হচ্ছে, এই সুযোগই বা কজন পায়? বস্তিতে থাকলে আর কদিন বাদে ওর কী অবস্থা হতো জানিস? ওর মা কোনো এলেবেলে লোকের সঙ্গে ওর বিয়ে দিতে বাধ্য হতো, অথবা বস্তির অন্য ছেলেরা ওর ওপর জুলুম করত। কয়েক বছরের মধ্যেই ওর 2-3টে বাচ্চা হয়ে যেত, হাড় জিরজিরে চেহারা। আমাদের বাড়িতে যে মেয়েটা কাজ করে, 3টে বাচ্চা, স্বামী খেতে দেয় না। বেশিরভাগ ঝিদেরই দেখবি স্বামী নেই, কয়েকটা বাচ্চা হওয়ার পর স্বামীরা পালায়, অথবা অসুস্থ পঙ্গু স্বামীকে বউরাই কাজ করে খাওয়ায়। দেখা যাক ওর কি হয়। ঝানু ফিল্ম অ্যাক্ট্রেসের বাড়িতে থাকবে, সেখানকার পরিবেশ। না, সে ব্যাপারে কোনো ভয় নেই। বনানীর একটা গুণ আছে, সে কখনো বেশ্যাবৃত্তি করেনি, তারও স্বামী নেই, ডিভোর্স হয়ে গেছে। এখন একজনের সঙ্গে বন্ধুত্ব আছে, কিন্তু বাড়িতে কোনো আজে বাজে লোকেদের প্রশ্রয় দেয় না। শুটিংয়ের সময় দেখেছি তো, আত্মসম্মান বোধ আছে। মেয়েটা ওর কাছে ভালোই থাকবে। টাকা তোকে দেব অনিশ, কিন্তু তুই ঘুণাক্ষরে ওদের কাছে আমার নাম বলিসনি তো? তা বলিনি, ওদের বলিনি, তবে একজনকে জানাতেই হয়েছে ভাই, আমার বউকে। সে আমার টাকা পয়সার সব হিসেব রাখে। একটা বস্তির মেয়ের জন্য 2,000 টাকা খরচ করেছি, সন্দেহ করবেন আমাকে? সুতরাং তোর কথাটা বলতেই হয়েছে। টাকা কি সাধে ফেরত চাইছি? আর শুধু তাই না, আমার বাড়িতে গিয়ে তোকে নিজের মুখে বলেও আসতে হবে। তুই ব্যাচেলর, তো 7 খুন মাপ। এমন সময় ঈষৎ টলতে টলতে সাত্তকী এসে দাঁড়ালো ওদের টেবিলের সামনে। চোখ পাকিয়ে ধীমানকে বলল, এই শালা, তুই তাসের আড্ডায় আসিস না কেন রে? ধীমান যে কলকাতায় থাকে না সে কথাই সাত্তকী জানে না। আরও কয়েকটা গালাগালি দিতে লাগলো সে। ধীমান জানে এই সময় প্রতিবাদ জানিয়ে বা তর্ক করে লাভ নেই, মাতাল কোনো যুক্তি বোঝে না। সে মিটিমিটি হাসতে লাগল। সাত্তকী একটু পরে তার জামা খিমচে ধরে বলল, চলো এখন ক্লাবে চলো, তাস খেলব। ধীমান বলল, কাল যাব, এখন কেউ থাকবে না, কাল ঠিক যাব। সাত্তকী কিছুতেই ছাড়বে না। অনিশ তার দিকে চোখের একটা ইঙ্গিত করে বলল, চল ধীমান, ক্লাবেই যাওয়া যাক, এখানে শুধু শুধু বেশি পয়সা দিয়ে লাভ কি? গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা খেলা নয়, আজ 2য় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।